ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমরা এখানে দেখাবো অ্যাডজেক্টিভ ক্লজ। এর আগের এপিসোডে আমরা দেখেছি নাউন ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ এই তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো নাউন ক্লজটা ক্লজ মানে কিছুই না, খণ্ডবাক্য। খণ্ডবাক্য মানে একটা বড় বাক্যের মধ্যে ছোট ছোট বাক্য। এবার বড় বাক্যের মধ্যে ছোট ছোট বাক্যগুলো সবগুলোই তো আর প্রধান হয় না, একটা প্রধান থাকে, বাকিগুলো অপ্রধান থাকে। যেমন মৌমাছির চাকে একটা রানী মৌমাছি থাকে, বাকি সব শ্রমিক মৌমাছি। সেই রকম একটা বাক্যে 3-4টা অপ্রধান বাক্য থাকতে পারে, কিন্তু সেখানে প্রধান বাক্য একটাই থাকবে। এবং এই প্রধান বাক্যের কখনো অ্যাডজেক্টিভ হিসেবে, কখনো নাউন হিসেবে, কখনো অ্যাডভার্ব হিসেবে ওই অপ্রধান বাক্যগুলো কাজ করবে। তাই ওগুলোকে ক্লজ বলা হয়, ছোট ছোট বাক্য। এবং নামে ডাকা হয় কি নামে? নাউন ক্লজ নামে ডাকা হয়, অ্যাডজেক্টিভ ক্লজ নামে ডাকা হয়, অ্যাডভার্ব ক্লজ নামে ডাকা হয়। আবারও বলছি, ক্লজ মানে কিচ্ছু না, ছোট বাক্য বা খণ্ডবাক্য। বড় বাক্যের মধ্যে ছোট বাক্যই ক্লজ। এইবার এই শুধু অরবিট্রারি যুক্ত করে দিলেই তো আর হবে না, নিয়ম থাকবে যুক্ত করে দেওয়ার। সেই নিয়মটাই হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজের কারেক্ট প্রসেস। আর এই কারেক্টভাবে না হলেই গ্রামার হলো না। তো কিভাবে কারেক্টভাবে করা হয় তার আমি পদ্ধতিগুলো একটু দেখাচ্ছি আজকে অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ মানে আমরা অ্যাডজেক্টিভের এপিসোডে দেখেছি, প্লেলিস্ট দেখলে বুঝতে পারবে চ্যানেলে, যে অ্যাডজেক্টিভে পার্টস অফ স্পিচের যে প্লেলিস্ট আছে সেখানে অ্যাডজেক্টিভ আছে। তো ওই অ্যাডজেক্টিভের ওখানে লেখা আছে যে নাউন প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও এই খণ্ডবাক্যটা মূল বাক্যের নাউন এবং প্রোনাউনের দোষগুণ প্রকাশ করবে বা ওর সম্পর্কে কিছু বলবে, নাউন প্রোনাউন সম্পর্কে বলবে, তাই এটা অ্যাডজেক্টিভ। আর এক্ষেত্রে যে লিঙ্ক করতে গেলে যে লিঙ্কারটা ব্যবহার হবে সেটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনগুলো আমি বর্ণনা করছি, যেটা হু, হুইচ, এইগুলো। তো প্রথমে আমি শুরু করি এই বর্ণনা যুক্ত করতে গেলে যে রিলেটিভ প্রোনাউনগুলো এখানে দেওয়া আছে। রিলেটিভ প্রোনাউনগুলো হু, হুইচ, হোয়ার। এবার মজার ব্যাপার যেটা, এই একই শব্দ যে সময় আমি কোশ্চেন বা ইন্টারোগেটিভ করছি তখন মানে একরকম হচ্ছে, আবার যখন যুক্ত করছি, রিলেটিভ করছি, তখন মানেটা একরকম হচ্ছে, একই জিনিসের মানে। তো আমি এখানে দুটোই তুলে দিচ্ছি কেন? যে আমাদের বুঝতে সুবিধা কখন কোনটার কি মানে হবে। আমরা যেহেতু রিলেটিভ প্রোনাউন, আমরা এই মানেটা মনে রাখব। প্রথম, হু মানে কে, আর রিলেটিভের সময় যে, একই জিনিস। হুইচ মানে কোনটি, আর যুক্ত করার সময় যেটি। হোয়ার মানে কোথায়, যুক্ত করার মানে যেথায় বা যেখানে। ওয়েন মানে কখন, যুক্ত করার সময় যখন। হুম মানে কাকে, যুক্ত করার সময় যাকে। এই হুমটা অবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে মানুষটা, পার্সনটা, তখন এই হুমটা ব্যবহার হয়। হুজ মানে এটা পজিটিভের ক্ষেত্রে ব্যবহার হয়। হুজ মানে কার, প্রশ্নের সময়। আর এখানে যখন হবে যার বা যাহার, শুদ্ধ ভাষায়। হোয়াট মানে কি, প্রশ্নের সময়। আর যে সময় যুক্ত হবে যা বা যেটা, যা বা যেটা। আরেকটা থাকছে হাউ। এই হাউটাও কিন্তু ডব্লিউএইচ গ্রুপে পড়ছে। এটা ডব্লিউএইচ রিলেটিভ প্রোনাউন, তো ডব্লিউএইচ শব্দ সবগুলো এটাও পড়েছে। মনে হয় ডব্লিউর সাথে এইচ নেই, তবু ডব্লিউটা সবার শেষে আছে, কিন্তু এটাও ডব্লিউএইচ গ্রুপে পড়ে। এটা আমরা মাঝে মাঝে কনফিউজ হই যে এটা ডব্লিউএইচ কী করে পড়ে। হ্যাঁ, এটাও ডব্লিউএইচ ব্রিটিশরা ফেলে গেছে। কি করে? ডাব্লুটা সবার শেষে আছে, তবুও এইচটা আসে, যেহেতু শব্দটাই আছে তাই হাউ। এই হাউ মানে কি, কত, কিভাবে, কেমন, এই তিনটেই মানে বোঝায়। এইবার এটা যদি প্রশ্নের ক্ষেত্রে হয়, তাহলে যুক্তের ক্ষেত্রে কি হবে? যত, যেভাবে, যেমন। এটা হচ্ছে যুক্তের ক্ষেত্রে। তো আমাদের এটার দরকার নেই, এই প্রশ্নের ব্যাপারটা আমাদের আজকে দরকার নেই। আমাদের ব্যাপারটা হচ্ছে এই যুক্ত। তো এই যুক্তের সময় এই মানেগুলো আমরা মনে রাখবো। তো যুক্তের সময় যখন মনে রাখবো, তো অ্যাডজেক্টিভ ক্লজ মানে আমরা বলেছি যে প্রথম নাউনের দোষগুণ প্রকাশ করবে। সিম্পলি নাউনের দোষগুণ প্রকাশ করবে। তাহলে একটা বাক্য যখন লিখব, ওই বাক্যের নাউন সম্পর্কে দ্বিতীয় বাক্যটা বলবে, ব্যাস জুড়ে দিলেই হয়ে গেল। যেমন তমালবাবু ইজ আ টিচার। এখানে পরের বাক্য লিখলাম হি টিচেস আস হিস্ট্রি। সুন্দর কথা, তমালবাবু টিচার, হিস্ট্রি টিচার।
এবার এই বাক্যটা কার সম্পর্কে বলছে? এই বাক্যটা কার? এই টিচার সম্পর্কে বলছে। এই বাক্যটা কি বেশি বলছে? টিচার বা তমালবাবু সম্পর্কে বলছে। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে হু, হুইচ এই রিলেটিভ প্রোনাউনগুলো আছে, এটা যাকে বোঝাচ্ছে তারপরেই বসানো হয়। এই তারপরে বসানোকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, এই যে এই কথাটা মনে রাখতে হবে, যার পরে বোঝাচ্ছে বসবে তারপরে বসানো। এইবার আমি যদি এটা কি দিয়ে যুক্ত করবো, যেহেতু টিচার মানুষ, আমি তো আগে দেখিয়েছি হু বলতে মানুষ, হুইচ মানে জিনিস, ওয়ার মানে জায়গা, ওয়ের মানে সময়, হুম মানে মানুষ অবজেক্ট হিসেবে, হুজ মানেও মানুষ পজেসিভ হিসেবে, হোয়াট মানে জিনিস হয়, হাও মানে পদ্ধতি হয়, মানে সংখ্যা, এরকম ম্যানার, এগুলো রীতি। তো এইবার আমরা যেহেতু মানুষ সম্পর্কে হবে, তার মানে সরাসরি আমরা ধরে নিলাম হু দিয়ে যুক্ত হবে। এইবার এই যে রিলেটিভ প্রোনাউনটা হু আছে, কোথায় বসাবো? এই হু বলতে যাকে বোঝাচ্ছে তারপরেই বসাবো, যেটাকেই বলছিলাম আমরা অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে কি করব? প্রথম বাক্যটা লিখলাম, তমাল বাবু ইজ আ টিচার। এবার এই টিচার বলতেই হু বোঝাচ্ছে, তারপরে এই টিচারের পরেই আমি হু বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে হু টিচেস আস হিস্ট্রি, একদম সিম্পলি হয়ে গেল, হু টিচেস আস হিস্ট্রি। হিস্ট্রি সিম্পলি। এইবার প্রশ্নটা হচ্ছে, তাহলে এই হুটা তো এই তমালবাবুকেও বোঝাচ্ছে, এরপরে বোঝাচ্ছে হ্যাঁ বসানো যাবে। তার মানে কি হতো তখন? তমালবাবু হু টিচেস আস হিস্ট্রি ইজ এ টিচার, অথবা তমালবাবু হু ইজ এ টিচার টিচেস আস হিস্ট্রি। মনে রাখবো একটাই কথা, যে হুয়ের পরে যে বাক্যটা থাকবে সেটাই সাবঅর্ডিনেট ক্লজ, অপ্রধান বাক্য, ডিপেন্ডেন্ট ক্লজ। আর হু ছাড়া যে বাক্যটা থাকবে সেটাই প্রিন্সিপাল ক্লজ। কেন? প্রিন্সিপাল ক্লজ নিজে নিজে প্রকাশ হবে। এখানে যেমন এই বাক্যটা দেখো, তমালবাবু ইজ এ টিচার, এইটুক মানে নিজে নিজে প্রকাশ করছে। এটা যদি তুমি এই বাক্যটা ছাড়া বলে দাও কোথাও, সে বুঝতে পারবে তমালবাবু ইজ এ টিচার, হ্যাঁ মানেটা হয়েছে, ক্লিয়ার। কিন্তু যদি বলি হু টিচেস আস হিস্ট্রি, যে হিস্ট্রি শেখায়, এটা কিন্তু মানে প্রকাশ হলো না। কেন? এই বাক্যটা বলতে হবে, তাহলেই এটার মানেটা ক্লিয়ার হবে। তার মানে এই বাক্যটা কি হচ্ছে? এই বাক্যটা এটাকে ছাড়া হচ্ছে না, তার জন্য এটা ডিপেন্ডেবল, সাবঅর্ডিনেট এটার নাম আর একটা। আর এটাকে বলছে ইনডিপেন্ডেবল বা প্রিন্সিপাল ক্লজ। কেন? এটা কাউকে নির্ভর করছে না, কিন্তু এটা নির্ভর করছে। এইবার আমি মজার ব্যাপারটা যেটা বললাম, এই তমালবাবুর পরে যদি হু বসিয়ে তুমি এটা বসাও, তখন এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হবে প্রিন্সিপাল ক্লজ তখন। কিন্তু তমালবাবুর পরে যদি তুমি আবার এটা বসাও, তাহলে এটা সাবঅর্ডিনেট হবে। মোট কথা, হুইয়ের পরে যেটা বসাবে সেটাই হবে সাবঅর্ডিনেট। এই যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে, হু, হুইচ, হোয়েন, এইগুলোর পরে যেটা বসাবে সেটাই হবে সাবঅর্ডিনেট। একদম সিম্পল কথা। এবার একটা উদাহরণ দেখাই, ওই রকম যেটা বললাম, যে হু দিয়ে, যেমন মাই, যেমন কলকাতা ইজ আওয়ার ক্যাপিটাল হয়ে গেল। এবার বলছে মাই আঙ্কেল লিভস দেয়ার। এটা দেখেই বুঝে গেছি জায়গা সম্পর্কে বলছে, জায়গা সম্পর্কে, কোথায় বসে। দেয়ার শব্দটা যেখানে বাস করে, দেয়ার, এই দেয়ার থাকলে আমরা হোয়ারকে প্রেজেন্ট করব, হোয়ার, যেখানে, একদম সিম্পল কথা। এবার হোয়ার মানে যেখানে, যেখানে বলতে কোনটা? ক্যাপিটালও হতে পারে, কলকাতাও হতে পারে, সেই আগের মতন তুমি এখানেই বসিয়ে দিতে পারো, হোয়ার মাই আঙ্কেল লিভস। আর হোয়ার বললে আর দেয়ার দরকার নেই, হয়ে গেল। তাহলে কি হলো? কলকাতা ইজ আওয়ার ক্যাপিটাল, হোয়ার মাই আঙ্কেল লিভ। এইবার একটা কথা, যেহেতু এখানে আঙ্কেল বাস করে, ওখানে জায়গা অর্থে ব্যবহার হয়েছে, বাস করা অর্থে, তাই হোয়ার ব্যবহার হলো। কিন্তু এটাকে যদি একটা ক্যাপিটাল, যেটা জিনিস অর্থে ব্যবহার বা ইন্ডিকেট করছে একটা নাম অর্থে, তখন তুমি কিন্তু ওটা হুইচ ব্যবহার করতে পারো। কীরকম? কলকাতা ইজ আওয়ার ক্যাপিটাল, ইট ইজ আ গ্রেট সিটি। দেখো এখানে বলছে কি ইট ইজ বলতে কাকে বলছে? এই ক্যাপিটালটাকে।
এখন কিন্তু এখানে জায়গা অর্থে ব্যবহার হচ্ছে না, এখানে নাউন একটা হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো এইখানে এই যে নাউনটার জন্যই আমরা তখন ইটের ক্ষেত্রে হুইচ বসিয়ে দিলাম। কি করে দিলাম? হুইচ ইজ এ গ্রেট সিটি। একই রকমভাবে তো অ্যান্টিসিডেন্ট এখানে করে, এবার ওই হুইচটা এখানে বসাতে পারি, কলকাতা হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল ইজ এ গ্রেট সিটি। তবে এখানে বসালে ধারণাটা আরও ভালো হবে না, পেছনে বসালেই ধারণাটা ভালো হবে। এটা গেল অ্যান্টিসিডেন্ট। এবার প্রপার অ্যান্টিসিডেন্ট আমি একটা দেখাচ্ছি, যেমন তমাল বাবু, তমাল বাবু ইজ ওয়াকিং, ওয়াকিং লিখলাম। পরের বাক্য লিখলাম হি টিচেস আস হিস্ট্রি, টিচেস আস হিস্ট্রি। এখানে দেখো শেষে আছে হিস্ট্রি আর ওয়াকিং। এবার যদি আমি হু দিয়ে যুক্ত করি, আমরা জানি হু মানে যে বলতে যাকে বোঝাচ্ছে এটা পেছনে নেই, তাহলে আমাদের হুটার তো পেছনে বসানো যাবে না, এটার পেছনে বসানো যাবে না, এটার পেছনে বসানো যাবে। এইবার আমাদের অ্যান্টিসিডেন্ট ফলো করতে হবে। কোথায় অ্যান্টিসিডেন্ট? কোথায় আছে? হু বলতে সামনে আছে, হি আছে সামনে, তাহলে আমাদের এই সামনে বসাতে হবে। তাহলে কি করতে হবে? সবার প্রথমেই তমাল বাবু লিখতে হবে, তমাল বাবু লিখলাম। এরপরেই হু বসে এটাকেই আমি সাবঅর্ডিনেট বানিয়ে দিলাম, হু টিচেস আস হিস্ট্রি, হু টিচেস আস হিস্ট্রি, হু টিচেস আস হিস্ট্রি। তাহলে এটার বাকি কথা কি? ইজ ওয়াকিং, ওয়াকিং। এই যে ইজ ওয়াকিং কিন্তু প্রিন্সিপাল ক্লজ, হু টিচেস আস হিস্ট্রি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট, এটা প্রিন্সিপাল। এই কথাটা মনে রাখতে হবে। এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এইবার বলতে পারো তাহলে অন্যান্য উদাহরণগুলো টাইমের ক্ষেত্রে কীরকম? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন আই নো দ্য টাইম, আই নো দ্য টাইম, হি কেম হিয়ার, বলে দিলাম হি কেম হিয়ার। প্রথমে এটা হলো, মনে করো এটা 1 নম্বর, হি কেম হিয়ার, আই নো দ্য টাইম। তাহলে তখনই কি হবে? আই নো দ্য টাইম হোয়েন, যেহেতু টাইম, হোয়েন হি কেম হিয়ার, কেম হিয়ার। এ দেখো, আই নো দ্য টাইম হোয়েন হি কেম হিয়ার। তার মানে এই টাইমটা কি? নাউন। এই নাউন সম্পর্কে যুক্ত করছে কি? এই বাক্যটা, তাই এটা অ্যাডজেক্টিভ। এইবার একই জিনিস, মজার ব্যাপার, তুমি যদি এই টাইমটা না দেখো, না দিয়ে তুমি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করো, আই দ্য টাইম কেটে দিলে, দিয়ে আই নো হোয়েন হি কেম হিয়ার, তখন কিন্তু একই জিনিস আবার নাউন ক্লজ হয়ে গেল। কেন? এই নো ভার্বের, এই যে নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হলো তখন। দেখো, যখন তুমি এখানে টাইমটা দিলে না, আই নো দ্য টাইম, তখন এটা নাউন ক্লজ হিসেবে ব্যবহার হলো। কিন্তু যখন তুমি এখানে দ্য টাইমটা লিখে দিলে, টাইম, তখন কিন্তু নাউন ক্লজ না, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহার হলো। তখন এই যে আমরা যেটা শেখাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? এই নাউন সম্পর্কে বলছে এবার, কিন্তু আগে টোটাল এই ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, এই টাইম তুলে দিল। এই কথাটা মনে রাখতে হবে যে আমরা কি পজিশনে এখানে সাবঅর্ডিনেট ক্লজটা আছে। যদি দেখা যায় নাউন সম্পর্কে বলছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। যদি দেখা যায় না ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, তাহলে নাউন ক্লজ। সিম্পল, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এ তো গেল টাইম সম্পর্কে। হুম অবজেক্ট হিসেবে, হুম উই নো, একদম পেছনে বসাতে বলে, রমেন বাবু ইজ এ টিচার্স হুম উই রেসপেক্ট, উই রেসপেক্ট হিম, হিমের জায়গায় হুম করে দিলে। ঠিক আছে? রমেন বাবু ইজ এ টিচার্স হুজ হাউস ইজ নিয়ার আওয়ার হাউস, হুজ যার বাড়ি আমাদের বাড়ির পাশে। এই কথাগুলো ব্যবহার হবে। হাউ, আই নো দ্য মেথড হাউ হি ডিড ইট। এই দেখো, আই নো দ্য মেথড বললাম, পদ্ধতিটা, হাউ হি ডিড ইট, হি ডিড ইট। দেখো এখানে এই যে মেথডটা কি? নাউন, পদ্ধতি একটা নাউন, হাউ হি ডিড ইট এটা হলো তাহলে অ্যাডজেক্টিভ। ঠিক সিম্পলি আগের মতনই যদি আমি মেথডটা তুলে দিই, তাহলে আবার নাউন ক্লজ হয়ে যাবে এটা। যেমন আই নো হাউ হি ডিড ইট,
তাহলে কি হলো, এটা অ্যাডজেক্টিভ ক্লজ না, তখন এটা নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? এই নো ভার্বের অবজেক্ট, নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এ তো গেল সিম্পলি অ্যাডজেক্টিভ ক্লজ। এইবার কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন অ্যাডজেক্টিভ ক্লজ যখন আমি বলবো কোঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আই মেট, আচ্ছা আই মেট করে দিলাম, মেট রমেন, উদাহরণটা আছে রমেন, কমা দিয়ে লিখলাম হু হেল্পড মি, হেল্পড মি। এখানে দেখো আই নো রমেন, এখানে কমা দিয়ে দিলাম, কমা দিলে এখানে কোঅর্ডিনেট ক্লজ। কেন? এখানে দেখো একটা কথা আমরা উজ্জ্ব রেখেছি, অ্যান্ড হি, এই কথাটা উজ্জ্ব। তার মানে কি, আই মেট রমেন অ্যান্ড হি হেল্পড মি, এই হুইয়ের জায়গায় আমরা ধরে নিতে পারি হি হেল্প মি। যখন এই কোঅর্ডিনেট সেন্সটা আনবো তখন একটা কমা দিয়ে দেব অ্যান্ড অর্থে, ঠিক আছে? যখনই এটা দেব তখন এটা কমা দিয়ে দেবো, এটা কন্টিনিউ, সেন্সটাকে কন্টিনিউ করার জন্য করতে পারি, ঠিক আছে? এইখানে এই কথাটা কোঅর্ডিনেট সেন্স হিসেবে কিন্তু আমরা অ্যান্ড হি, এই হুটা অ্যান্ড হি এর ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এক্ষেত্রে আরেকটা আমি উদাহরণ দিতে পারি, যেমন কিছু কিছু ক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউনগুলো উজ্জ্ব থাকে, যেমন হোয়ার ইজ দ্য বুক বললাম, এবার এখানে বললাম আই লেফট ফর হিম, লেফট ফর হিম। এখানে দেখো হোয়ার ইজ দ্য বুক আই লেফট ফর হিম, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এখানে হুইচ শব্দটা উজ্জ্ব আছে, হুইচ, এটা অমিটেড বলা হয়, হুইচ শব্দটা অমিটেড বা আন্ডারস্টুড, বুঝে নিতে হবে এখানে হুইচ শব্দটা আছে। আই নো দ্য ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে ওই যে হু কথাটা উজ্জ্ব আছে। দেখো হোয়ার ইজ দ্য বুক হুইচ আই লেফট ফর হিম, যেটা আমি এখানে ছেড়ে গেছিলাম। তো এই ক্ষেত্রেও হয়ে যেতে পারে হুইচটা বা রিলেটিভ প্রোনাউনটা উজ্জ্ব থাকতে পারে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে বাট, যেটা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যবহার হয়। যেমন দেয়ার ইজ, এটা বলে নিই, দেয়ার ইজ নো ম্যান বাট লাভস আওয়ার লিডার, LEADER, লিডার। দেয়ার ইজ নো ম্যান বাট লাভস ইজ, এখানে এই বাটটা কার পরিবর্তে এসেছে জানো? হু ডাজ নটের পরিবর্তে আছে, হু ডাজ নট লাভ, তখন লাভ হয়ে যাবে, লাভ আওয়ার লিডার। তাহলে কি হলো? দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট লাভ আওয়ার, এই যে দেখো বাটটা কখনো কখনো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভ রিলেটিভ প্রোনাউনের অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার হয়ে থাকে। তার মানে তখন কি করতে হবে? না বাচক ধরে নিতে হবে। এই যে এই ব্যাপারটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে আমাদের দেখতে হবে। তো অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের কমপ্লিট হয়ে গেলে তাহলে দেখবে কমপ্লেক্স সেন্টেন্সের এই অ্যাডজেক্টিভ ক্লজটা খুব আর্টিস্টিক, এবং ব্রিটিশ পিপলরা খুব অ্যাডজেক্টিভ ক্লজের সমাদর করে থাকে তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে। আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজগুলো জানলে বাক্যগুলো বড় করতে পারবো। একটা সিম্পল সেন্টেন্স শিখে শিখে আস্তে আস্তে বাক্যগুলো বড় করে এবং তার মধ্যে সৌন্দর্য বাড়ানো। মেইন কথা হচ্ছে এই ক্লজগুলোর উদ্দেশ্য হচ্ছে ল্যাঙ্গুয়েজের সৌন্দর্য বাড়ানো এবং একটু গাম্ভীর্য করে তোলা। তো এইভাবে আমাদের ভিডিওটা দেখার পর যদি কোথাও আবার বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, আমরা উত্তর দিয়ে দেব। এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, অন্যদের জানিয়ে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।